যারা তৃণমূলের সকাল হলে তোলা তুলে খেত সেই সমস্ত মুসলমানরা তারা এখন কোথায়? অভিশাপ বন্দ্যোপাধ্যায়ের অবস্থা আরো শোচনীয়। এই বাংলায় মুসলমানদের এখন প্রোটেকশন দিতে গেলে শুভেন্দু অধিকারী, আর কেউ প্রোটেকশন দেবে না। যারা বলেছিল এই বিজেপি আসলে মুসলমানদের অবস্থা খুব খারাপ, তাদের আমি জিজ্ঞেস করছি আগে থাকতে মিথ্যা কথা বলেন কেন? অভিষেক, তুই যদি এক বাপের পেটায় তুই আমার বিরুদ্ধে কিছু করে দেখা। ভোর রাত্রে আজান দেওয়াটা শোভনীয় নয়। আজান আপনি মসজিদে দিন, কিন্তু মাইকে আজান দিতে পারবেন না। এই বাংলায় একটাও ভোটও তৃণমূল কংগ্রেসের দিকে থাকবে না। আগামী দিনে মুসলিম ভোট তৃণমূলে থাকবে না। আগামী দিনে মুসলিম ভোট তৃণমূলে থাকবে না। কারণ এই পোস্ট ইলেকশনের পরেই, শপথ নেওয়ার পরেই মুসলমানরা বুঝে গেছে তাদের ধ্যান ধারণা পুরো ভুল ছিল। মমতা ব্যানার্জি তাদের যে ভুল বুঝিয়ে এতদিন ধরে তাদেরকে বোকা বানিয়ে রেখেছে, সেটা কিন্তু এই শপথ নেওয়ার পরে বোঝা গেল। বলতে পারবেন না কোনো জায়গায় কোনো সাধারণ মুসলিমকে মেরেছে, দুষ্কৃতী মুসলিমদের মারছে, দুষ্কৃতিহীন অন্য শ্রেণী তারাও মানুষ সাধারণভাবে খেপে গিয়ে মারছে। কিন্তু মুসলমানদের একটা বলতে পারবেন মসজিদ ভেঙে দিয়েছে, মুসলমানদের একটা কোনো কিছু কবরস্থান দখল করেছে, এবং মুসলমানদের নিয়ে কোনো ঘৃণা ভাষণ হচ্ছে। বরং সিউড়ির একটা জায়গায় সম্ভবত যে মারা গেছে, তাদেরকে নিয়ে কবরস্থানে যাচ্ছিল, টুপি মাথায়, সব ভয় পাচ্ছিল। কারণ তখনই ওই বিজয় মিছিল, সব ভয় পাচ্ছিল। তখনই সংশ্লিষ্ট এমএলএ গিয়েই বলে তোমরা সরে যাও, চলো। সংশ্লিষ্ট এমএলএ সেটাকে লিড দিয়ে তাকে কবরস্থানে নিয়ে গেল। এটা মমতা ব্যানার্জি ভাবছে সর্বনাশ করেছে। আমার যেটুকু আশা ভরসা মুসলমানরা ছিল, সে আশা ভরসাটুকুও শেষ করে দিচ্ছে। এবং ইলেকশনের পরে যখন রাজধর্ম পালন করার ক্ষেত্রে শুভেন্দু বাবুর কে ধন্যবাদ, মুসলিম সমাজের পক্ষ থেকে আমি কামাল হোসেন ধন্যবাদ জানাই যে হুমায়ুনদা ওনাকে ধন্যবাদ জানিয়েছে, এবং হুমায়ুনদা যে জেদ রেখেছিল যে ওখান থেকে বিজেপিকে জেতাবে, অনেকগুলো 8টা বিজেপিকে জিতিয়েছে। সৌজন্যে হুমায়ুন কবির এবং আমরা কম পরিশ্রম করিনি। তো সেখানে মুসলমানরা এবারে তৃণমূলের কাছে থাকবে না, কারণ জানে প্রোটেকশন দেবে কে। এই বাংলায় মুসলমানদের এখন প্রোটেকশন দিতে গেলে শুভেন্দু অধিকারী, আর কেউ প্রোটেকশন দেবে না। কেন বলছি? নওশাদ সিদ্দিকী 10টা বছর ধরে সেই একটাই সিট, হুমায়ুন কবির 3 মাসের দল 2টো সিট, আর বিজেপি জিতেছে হুমায়ুন কবিরের সৌজন্যে 10-12টা সিট। নওশাদ সিদ্দিকী কি করেছে? কংগ্রেস সিপিএম তো কেউ কিছু করতে পারেনি। সুতরাং মুসলমানদের এখন একমাত্র আশ্রয় বিজেপি ছাড়া আর কেউ নেই। এবারে আমি সেই সমস্ত মুসলমানদের প্রশ্ন করছি, তারা কোথায় ঢুকে আছে সব? যারা বলেছিল এই বিজেপি আসলে মুসলমানদের অবস্থা খুব খারাপ, তাদের আমি জিজ্ঞেস করছি আগে থাকতে মিথ্যা কথা বলেন কেন? ধর্মে কি এটা বলেছে লোকের নামে মিথ্যা, গুজব, অপবাদ, গীবত দাও? বলো। গীবত মানে অপবাদ, পিছনে নিন্দা ইসলাম শাস্ত্রে। তাহলে বলুন আপনারা কেন এই শুভেন্দু অধিকারী এবং বিজেপিকে এত বাজে বাজে কথা বলেছিলেন কেন? আজকের তো আপনারা দেখেছেন যে বিজেপি আপনাদের সম্বন্ধে কোনো খারাপ ধারণা নেই, কিন্তু বাইরে নামাজ পড়াটা আপনারা নিজেরাই বন্ধ করুন। রোড ব্লক করে নামাজ পড়া বন্ধ করুন। কোথাও নেই মানুষের সামান্যতম অসুবিধা করে নামাজ করতে হবে, কোথাও নেই নামাজ পড়তে হবে, কোথাও নেই। আর হিন্দু এলাকায়, হিন্দু মুসলিম মিক্সড এলাকায়, সেখানে ওই গভীর রাত মানে ভোর রাত্রে আজান দেওয়াটা শোভনীয় নয়। আজান আপনি মসজিদে দিন, কিন্তু মাইকে আজান দিতে পারবেন না। এতে অনেক মানুষের তাদের ঘুমের আঘাত হয়, যারা হার্টের রোগী তাদের অসুবিধা হয়, সেটা হিন্দু মুসলিম সবারই হয়। সুতরাং এটা খুব স্বাভাবিক জিনিস যে ধর্ম পালনের ক্ষেত্রে আমরা কিন্তু অন্য কোনো মানুষকে বাধা বিপত্তি সৃষ্টি করব না। এবং এই বাংলায় একটাও ভোটও তৃণমূল কংগ্রেসের দিকে থাকবে না। একটাও যে
একদম সবসময় পাশে যে ববি হাকিম, তার মেয়ে কি বলছে, ওটা ববি হাকিম বলালো, তুই বল। না হলে আমি কোট আন কোট এদিক ওদিক করে যা সম্পত্তি করেছি না, সবে তো সুজিত বসু ধরেছে। সুজিত বসু কি ধরা, সব কেন ধরেছে, একটা পয়েন্ট বলছি, বড় রেস্টুরেন্টের নাম দেয়া আছে, সেই রেস্টুরেন্ট ঢুকে দেখে সেখানে রান্নাঘর নেই, রেস্টুরেন্ট, সেখানে চেয়ার টেবিল নেই, রেস্টুরেন্ট। যারা বলছে এই যে হিংস্র হয়ে রেগে গিয়ে ধরছে, কি কই রেস্টুরেন্ট কোথায়, রেস্টুরেন্ট আছে তার ভিতরে সব নেই। ববি হাকিম হোক কারোগার, তার ওরকম গোপন গলিতে ঢুকলে দেখবেন শুধু টাকা আর টাকা। এই হাওড়ায় তো একজনের মুসলিম হচ্ছে কে, তার ওরকম আছে, এরকম কতজন আছে, শুধু অপেক্ষা করুন। সেই জন্যই ববি হাকিম তার মেয়েকে দিয়েই এটা বলাতে শুরু করলো। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থা আরো শোচনীয়। আমি তো বললাম, আমি ওকে পেলে পায়ের জুতো খুলে মারবো, বলে দিলাম আমরা ক্যামেরার সামনে। ওকে যদি আমি পাই, আমি আমার পায়ের জুতো খুলে ওকে আমি সারা শরীরে মারবো। ও এত ক্ষতি করার চেষ্টা করেছিল আমার, যে এই পদে বসুন, বিনিময়ে এই পয়সা দিতে হবে আমাকে, ওর আইপ্যাকের ছেলেকে দিয়ে বড়। ও কম শয়তান না, ওই জন্য ওর পেলে আমি ওরকম কাঁচা কঞ্চি দিয়ে যেমন স্টুডেন্টদের মারতাম, ওই কাঁচা কঞ্চি দিয়ে ওর আমি বাংলা কথা ছিগলাবো। ওরা আমি পাই তো। একদিন এমনি ঘুরতে ঘুরতে গেছিলাম, যেন কেউ নেই, মানুষরা বাইরে, ছেলেমেয়েরা বলছে বাড়া অভিষেক বাড়া, তুই বাড়া। তো আমি তো বার হলেই তো আমি তবে যাব, বার হলে আমি ওর আগে ধরবো, মানে জামার কলার ধরে ওর মার, মানে আবার পুরো জুতো খুলে দিয়ে ওর মার, আমার কম রাগ নেই। কিন্তু সে গেছে কোথায়, আমি যে ওরা পাওয়া যাবে কি ঠিক নেই। আবার বলছে যে আবার আমরা সব তৈরি হব, নিজেদের তৈরি করব, কেউ সামনে যাবে না। ওই যে রবীন্দ্র জয়ন্তী হলো, রবীন্দ্র জয়ন্তী পালন করলো, কটা লোক আছে, কটা লোক ওর পাশে ছিল, জনগণ ছিল, মানুষ ছিল, তারা জানে এ পুরোপুরি হিন্দু মুসলমান সবাইকে ভুল বুঝিয়েছে। এবং শিক্ষা নিয়ে যা করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দা প্রথম দিনতে বলে দিল এসএলএসটির সমস্ত কাজ বন্ধ, এখন বন্ধ রাখো, কারণ ফাইলগুলো এবার বার করবে, দুর্নীতিগ্রস্ত লোকদের বার করবে, এক একটা সব সাজিয়ে নিচ্ছে, নিয়ে খাঁচায় তুলবে অভিষেককে, এটা একেবারে নিশ্চিত। এক্ষুনি করতে তুই কিরকম ধরনের লাটসাহেব আছিস, তুই পয়সার হচ্ছে কে, তুই অভিশাপ হয়েছি, তুই আমার কর, তোর বাপের বেটা হলে, তুই যদি এক বাপের বেটা হয়, তুই অভিষেক, তুই যদি এক বাপের বেটা হয়, তুই আমার বিরুদ্ধে কিছু করে দেখা। তুই মামলা করলে, তোর ওখানে দেখা হলে, তোর আমি বললাম তা ফের কোর্টে মারবো, আমি তোর কোর্টেই মারবো, যে তোর বাপের ক্ষমতা তাহলে, তোর যদি এক বাপ জন্ম দেয়, তুই আমার এটা করে দেখা, দেখি কত বড় ক্ষমতা আছে তোর। তুই আইনের চিঠি দে, তোর আইনের চিঠি আমি ছিঁড়ে ফেলে দেবো, দে ওই ওখানে রেখে দিই, ওখানে পায়খানা করে দেবো। আমার তো খুব ইচ্ছা ওর বাড়ির সামনে গিয়ে পায়খানা করে দিই, যে কামাল হোসেন এসেছিল কি দেখ, হ্যাঁ কামাল হোসেন এসেছিল কি দেখ। যে সুতরাং রাজ্যটাকে শেষ করে দিয়েছে ওই শয়তান, রাজ্যটাকে পুরো শেষ করে দিয়েছে। আমাকে তো ওটাই ও বলেছিল, আইপ্যাককে দিয়ে এই পদে বসাবো, টাকা তুলে দিতে হবে। এবং আমি অনেক আগেদের পতন বুঝতে পেরেছিলাম, এইসব করেছিল তো 2 বছর আগে চলে এসেছিলাম, ছিলাম মাস 2 বছর আগেই তো আমি চলে এসেছি। এখন যারা বলছে চলে যাব, আসবো, এই করবো, না, আমি অনেক আগে থেকেই চলে এসেছি। এবং আমি সবসময় তৃণমূলের এগেনস্টে কথা বলতাম। এগেনস্টে কথা বললে মানে বিজেপির হয়ে কথা বলা বোঝায়। তারপরে হুমায়ুনদার সঙ্গে আমরা করলাম যে আমরা তৃণমূলকে হারাবো, তৃণমূলকে হারানো মানে আমরা পথ করে দেবো বিজেপিকে, খুব স্বাভাবিক জিনিস। সামনে লোকসভায় তাই করবো আমরা আমাদের সেখানে সিট দেবো, মানে মুর্শিদাবাদে 3টে আমরা সেখানে সিট দেবো। এবং বহরমপুর থেকে হুমায়ুন কবির দাঁড়াবে, অ্যাডভান্স বলে দিলাম, বহরম কবির থেকে হুমায়ুন কবির দাঁড়াবে। তাহলে আমরা 1-1.5 লাখ ভোট পাবো। কে জেতে কে হারে আমাদের দেখার দরকার নেই তো। তাতে যদি বলে বিজেপি জিতে যাচ্ছে, বিজেপি বাংলার কি কি অসম্মান করেছে বলুক তো, বিজেপি বাংলার কি ক্ষতি করছে বলুক দেখি, বিজেপি মুসলমানদের কি ক্ষতি করে। আমি সেই সব মুসলমানদের তো বলছি যারা তৃণমূলের সকাল হলে তোলা তুলে খেত, সেই সমস্ত মুসলমানরা তারা এখন কোথায়,
এটা বাংলাদেশ নয়, এখান থেকে পালানো একটু কষ্টকর আছে। বর্ডার সিল করে দিয়েছে, বর্ডার আরো বড় করে দিয়েছে। আর ওসব 2 নম্বরই ওইসব জিনিস চলবে না। এখানকার গরু ওদিকে নিয়ে গেলে, কারণ গরুটা তো গ্যারেজে হয়ে গেছে, অভিশাপ বন্ধ, সে তো গরু হয়ে গেছে পুরো। ওর পালানোর আর কোনো রাস্তা নেই, ওর পালানোর কোনো রাস্তা নেই। তবে হ্যাঁ, এটা হতে পারে, আমি আশা করছি যে বাংলাদেশিরা বলছে যে বাংলাদেশিরা মনে করছে ওদের যে পালিয়ে গেছে তাকে ভারত আশ্রয় দিয়েছে, তাহলে এখানে হচ্ছে কি এই মমতা বেগম পালিয়ে যাবে, ওকে বাংলাদেশ আশ্রয় দেবো, দিয়ে মুসলিম লীগের থেকে ওকে হেড করে দেবো, ও প্রধানমন্ত্রী হবে। আর মমতার খুব ইচ্ছা ছিল প্রধানমন্ত্রী হবে, স্বপ্ন ছিল বাংলাদেশে গিয়ে ওই জামাতে ইসলামদের প্রধানমন্ত্রী হবে। মনে করলে এই বয়সে করতেই পারে, বিয়ে করার তো কোনো বয়স নেই, বয়স ধর্ম নেই, করতেই পারে, কোনো অসুবিধা নেই, করতেই পারে। সেটা ওনার ব্যক্তিগত, কিন্তু ওনাকে অসম্মান রেখে আমি কোনো কথা বলবো না যে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু সম্মানটা রাখতে পারলেন না। কেন? যে আমি ছাড়বো না, এইটাই ওনার প্রতি যে ভক্তি ছিল মানুষের, সে ভক্তিটা শেষ হয়ে গেছে, আর নেই। কেন? অটোমেটিক্যালি তো বিজেপি জিতে এসছে, অটোমেটিক্যালি 200 পার হয়ে এসছে। তাহলে এই সমস্ত লোকের দরকার কি? দরকার তো ভোটার, যারা ভোট দেবে, যাদের আশীর্বাদে বিজেপি জিতে এসছে, যাদের আশীর্বাদে হুমায়ুন কবির জিতে এসছে, সে ভোটগুলোকে দরকার। সে ভোট মাথাগুলো তো দরকার নেই। ওই রকম লোককে নিয়ে তৃণমূল ফেসে গেছে, বিজেপি কিন্তু ওরকম নিয়ে ফাঁসবে না, এটা একেবারে শিওর। ওই যে আমি অনেক আগে থেকে বলেছিলাম, ওয়াকফ ইস্যুতে প্রচুর চলে গেছে, মাদ্রাসা ইস্যুতে প্রচুর চলে গেছে, ওবিসি ইস্যুতে শিক্ষিত সম্প্রদায়ের ছেলেমেয়েরা ভোট দেয়। আর দীর্ঘদিনের বঞ্চনা, গঙ্গা ভাঙন বঞ্চনা, মালদায় কেন আজকে, মুর্শিদাবাদে কেন 8টা বিজেপি পেল, তৃণমূল কেন ওখানে অবস্থা খুব খারাপ, 7টা না 9টা জেলায় তৃণমূল শেষ কেন? অত্যাচার, সিন্ডিকেট বাজ। এখন দেখুন, যে এখানে কলেজ স্ট্রিটে সবজি কিনতে আসতো প্রায় 70 বছরের, 70-72 সবজি বিক্রি করতে আসতো দক্ষিণ চব্বিশ পরগনা, প্রতিদিন তার বেচারা 100 টাকা করে দিতে হতো, 100 টাকা করে দিতে হতো। এই কটা দিন সে বলছে কইসতে, তারা আর আসে না, তো আমি আর আসবে না, সুন্দরভাবে ব্যবসা করুন, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে মুক্তভাবে মানুষ ঘুরবে, মুক্তভাবে মানুষ ব্যবসা করবে, মুক্তভাবে চাকরির পরীক্ষায় পড়াশোনা করবে, চাকরি পাবে, এটাই তো আমাদের বাংলার সংস্কৃতি। এটাই আবার ফিরে আসছে এবং ফিরে আসবে। সুরক্ষিত তো আছে, আবার মমতা ব্যানার্জি থাকলে সুরক্ষিত হওয়ার ভয় ছিল, হলে এতদিন তো এই ও জিতলেই তো দাঙ্গামা দিয়ে দিত। মমতা জিতে দাঙ্গামা গিয়ে, যদি মুসলমানরা জিতেছে তাহলে হিন্দুদের জন্য আমি জিততে পারিনি, হিন্দুদের হচ্ছে কি তোমরা গিয়ে আক্রমণ করো। ওর কথাবার্তা তাই ছিল তো, যে মুহূর্তের মধ্যে 1 মিনিটে শেষ করে দেবে। তাহলে জিতলেও তো আরো বিরাট হয়ে যেত। আর কিছু ওই মুসলমান আছে ওর থলে ধরে ঘুরে ঘুরে বেড়াতো, হ্যাঁ, তারা হচ্ছে কি ওই তারা কি করবে, তারা এখন কোথায় গিয়ে লুকিয়ে আছে কোনো ঠিক নেই। অভিষেকের কোনো জাত নেই, মানুষের জাতের মধ্যে আসে না, পশুর জাতের মধ্যে হয় বলে আমার মনে হয়। কারণ যে এইরকম ধরনের ক্ষমতা ভোগ করতো, সামনে 20টা পেছনে 20টা তার কনভয় যেত, যে বয়স্ক ব্যক্তি, বয়স্ক এমপিদের সঙ্গে কথা বলতো না, বয়স্ক মন্ত্রীদের সঙ্গে কথা বলতো না, যে আমার মতো কামাল হোসেনকে আইপ্যাককে দিয়ে খারাপ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, ওর কোনো জাত আছে? ও কোনো জাতের মধ্যে পড়ে না বলে আমি মনে করি। ওর শাস্তি মানে না, চাবুক পেটা মানে একটাই শাস্তি, যে আমি আইন হাতে তুলে নিচ্ছি না, কিন্তু রাগের চোটে এটা বলছি। ওকে স্টেজে দান করিয়ে দিতে হবে, ওদের সঙ্গে হম্বিতম্বি করতো, স্টেজে দান করিয়ে দাও, সারা পশ্চিমবঙ্গের লোক আসুক, সব দেখুক, যে সব জায়গায় সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে ক্যামেরা ফিট করে দেওয়া, মানে সিসিটিভি, সেখানে তারা দেখতে পাবে ও দাঁড় করে আছে। প্রথমে আমি কি ওর হাতটা কাটবো, ডান দিকের হাতটা কাটবো, ছটফট 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 করবে, লোক সব দেখবে, তালি মারবে, তখন তালি মারবে, হয়ে গেল, আমার ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলবে। তারপরে হচ্ছে গিয়ে বাঁ হাত কাটো, করবো, পড়ে গেল, দুটো হাত পড়ে গেল, মুন্ডু কাটবো না, ওকে দগদে দগদে বল, হ্যাঁ। তারপরে হচ্ছে কি একটা চোখ তুলে নেবো, হলো, আর তারপরে আরেকটা চোখ তুলে নেবো, তা মানুষ এতে আনন্দ পাবে। আমি বলছি এটা, যদি আইনজ্ঞ যারা তাদের মাপ চেয়ে নিচ্ছে, আমি এটা এমনি বলছি, আমি কিন্তু সত্যি বলছি না, মানে রাগের চোটে এটা বলছি। তবে হচ্ছে কি রাগ আমার মিটবে এবং মানুষের রাগ মিটবে। তারপরে ডান পা কেটে দিলাম, এক পায়ে করলো, তারপরে বাঁ পা কেটে দিলাম, তারপরে পড়ে গেল, এবারে পাবলিক গিয়ে পিটে মেরে।
পাবলিককে শুধু ছেড়ে দিক, পাবলিক ওকে মারবে। ও বার হতে পারবে, বার হচ্ছে কই? মানুষ তো সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে, জুতো ছুটছে, এই অভিষেক বাড়া, এই অভিষেক বাড়া, বারই হয় না। কেন এত হয়েছে? কোন রাজনৈতিক লিডারকে পশ্চিমবঙ্গে এরকম হতে হয়েছে? কাউকে তো এরকম হতে হয়নি, হয়রানি হতে হয়নি। দু চারটে গালাগালি খেয়েছে, কটুকতি, এর মতো কেন মানুষ রেগে আছে? এর জন্য কেন? এই একটাই কারণ রেগে আছে, এ বাংলাটাকে ছারখার করে দিয়েছে একদম। বাংলার সংস্কৃতি, বাংলার আদর্শ সবকিছু অর্থের বিনিময়ে বিলিয়ে দিয়েছে, নিজেই নিয়েছে অর্থ, আবার ওর কোনো ব্যাংক অ্যাকাউন্ট ভাবা যায়? সুতরাং ও ছাড় পাবে না, ও প্রকৃতির মারে পড়বে, ঈশ্বরের মারে পড়বে, বহুজনের অভিশাপ আছে ওর প্রতি। আর মমতা ব্যানার্জি পাগলির মতো ঘুরে ঘুরে বেড়াবে রাস্তায়, পিছনে ছেলেরা তারা হচ্ছে পিছনে পিছনে খিল্লি করবে। এটা মমতা ব্যানার্জি এছাড়া অন্য কোনো কিছু নেই।